লেকচার শুরু করছি। আজকে আমাদের এক্সপেরিমেন্ট 4। নেম অফ দ্য এক্সপেরিমেন্ট হচ্ছে স্টাডি অফ ব্লিচিং। ব্লিচিং এর এখানে একটা ফিগার দেখানো আছে, তার আগে আমি একটু ইন্ট্রোডাকশনে যাব। তোমরা একটা কোর্স করছো ওর ড্রেসিং অ্যান্ড এক্সট্রাকটিভ মেটালার্জি। এক্সট্রাকটিভ মেটালার্জি মেটালকে, ভ্যালুয়েবল মেটালকে এক্সট্রাকশনটাই হচ্ছে সংক্ষেপে এক্সট্রাকটিভ মেটালার্জি। তিনটা প্রসেস আছে, একটা হচ্ছে পাইরোমেটালার্জি, একটা হচ্ছে হাইড্রোমেটালার্জি, আর একটা হচ্ছে ইলেকট্রোমেটালার্জি। এর সাথে মেটালার্জি আছে সব জায়গায়। এক্সট্রাক্টর মেটালার্জি এই তিনটা ডিভিশন। Pyro means involving heat. Hydro means involving water or some other solvent. Electrometallurgy means extraction involving electricity. আমাদের আজকে যে লিচিং আছে, লিচিংটা হচ্ছে এই হাইড্রোমেটালার্জির অন্তর্ভুক্ত। এই হাইড্রোমেটালার্জির একটা পার্ট হচ্ছে লিচিং। আমরা ইলেকট্রোমেটালার্জির একটা পার্ট পড়েছি, কেউ কি বলতে পারো কোন এক্সপেরিমেন্ট? ইলেকট্রোউইনিং, রাইট। সেখানেও আমরা ওই যে জিঙ্ক ইলেকট্রোউইন 2 নম্বর এক্সপেরিমেন্ট, 1 নম্বর এক্সপেরিমেন্টটা ছিল ক্যালকুলেশন, আর 2 নম্বরটা ছিল এক্সট্রাকশন অফ জিঙ্ক, ইলেকট্রোউইনিং অফ জিঙ্ক। ইলেকট্রিসিটি ইনভলভ করে আমরা ইমপিওর জিঙ্কের কোন ওর থেকে কিভাবে পিওর জিঙ্ক এক্সট্রাকশন করতে পারি, সেটা ছিল 2 নম্বর এক্সপেরিমেন্ট। আজকে যে এক্সপেরিমেন্টটা হচ্ছে সেটা হাইড্রোমেটালার্জির একটা পার্ট, লিচিং। এর কনসেপ্ট হচ্ছে এরকম যে মনে করো যে আমরা মিনা ওর থেকে এরকম একটা পার্টিকেল পেলাম, এরকম থাউজেন্ডস অফ পার্টিকেল পাবো, যেখানে একসঙ্গে অনেক কিছু আছে। এগুলো একটা গ্রেইন মনে করো না, একসঙ্গে অনেক কিছু আছে। সে এইটা হচ্ছে ভ্যালুয়েবল মিনারেল, এম দিয়ে বোঝালাম, যেটা আমরা চাই এম। এখানে হচ্ছে গ্যাং মানে অপদ্রব্য, যেটা আমরা চাই না। এখানে আবার ভ্যালুয়েবল মিনারেল, এখানে পি বললাম, পি মানে হচ্ছে অন্য কোনো প্রোডাক্ট, বাই প্রোডাক্ট। আমরা ঠিক এটা চাচ্ছি না, বাট ইটস নট গ্যাং। গ্যাং মানে হচ্ছে যেটা আমাদের ক্ষতি করে, এটা না থাকলেই ভালো ছিল, একেবারে অপদ্রব্য। এরকম র্যান্ডমলি এরকম মিক্সড অবস্থায় আছে। এটা পি দিলাম, আবার এটা গ্যাং দিলাম, আবার এটা এম দিলাম, পি দিলাম, এম দিলাম। এটা দিলাম, যে কোনো একটা কিছু দিলাম, পি দিলাম। তা আমাদের ভ্যালুয়েবল মেটাল বা মিনারেল হচ্ছে এম, যেটাকে আমরা কালেক্ট করতে চাই। পি মানে প্রোডাক্ট, যেটাও ভ্যালুয়েবল, কিন্তু ওটা এক্সট্রাকশন করা আমার টার্গেট না, বাই প্রোডাক্ট হিসেবে চলে আসবে। আর জিটা হচ্ছে গ্যাং, যেটা আমরা মোটেই চাই না, এটা জি দিয়েছিলাম, গ্যাং একটা হয়ে যাচ্ছে।
একটা জি ছিল। আমরা হাইড্রোমেটালার্জি যে পার্ট লিচিং সেটাতে কি করি, আমরা একটা ট্যাঙ্ক নিই। ল্যাবে যখন করা হয় তখন ট্যাঙ্ক না, তখন বিকার নেওয়া হয়। আর কোন ফ্যাক্টরিতে যখন করা হবে তখন ট্যাঙ্ক নেওয়া হবে। এর ভিতরে এমন একটা সলিউশন দেই যার উদ্দেশ্য হচ্ছে আমি চাই কি এম কে কালেক্ট করতে। তাহলে সলিউশনটা দুই ভাবে কাজ করতে পারে। এক, আইদার এম কে কালেক্ট করবে, এম কে সলিউশনটা মানে সলিউশন দেওয়া হয়, সলিউশন বলবো না, সলভেন্ট বলি আমি এখন, সলভেন্ট দেওয়া হয়, যে এমন একটা সলভেন্ট চুজ করা হয় যার টেন্ডেন্সি হচ্ছে এম কে শুধুমাত্র ডিজলভ করা, পি কেও ডিজলভ করবে না, জি কেও ডিজলভ করবে না। ইউজুয়াল টেন্ডেন্সি এটাই, এরকম একটা সলভেন্ট চুজ করা, তাহলে সে এম কে ডিজলভ করে ফেলবে আস্তে আস্তে, অন্য কিছুকে ডিজলভ করবে। তখন আমার কি হবে, এই জিনিসটা ছোট হয়ে আসবে। এম ডিজলভ যখন হয়ে যাবে তখন এই সাইড থেকে এমটা ডিজলভ হয়ে গেল, এই এমটা ডিজলভ হয়ে গেল, সো এর সাইজটা এরকম হয়ে গেল। এখান থেকে এইটুকু আর নাই, তারপরে কি হলো, এখান থেকে এইটুকু নাই, ডিজলভ হয়ে গেল। নাই বলতে আমি ক্রস দিয়ে দিলাম, এখান থেকে এতটুকু নাই, আমি ক্রস দিয়ে দিলাম, নাই, তো থাকলো এইটুকু। আর এই এমটা যেহেতু ভিতরে, এমটাও ডিজলভ হয়ে যাবে, কারণ এই এমটা ডিজলভ হওয়ার পরে তখন সলভেন্ট এই এম কে ধরবে, সো এটাও ডিজলভ হয়ে যাবে। সময় বেশি দিলে এই এমও ডিজলভ হয়ে যাবে, সো এইটুকু নাই হয়ে যাবে। সো এই এম গুলো, একটা এম, দুইটা এম, তিনটা এম, চারটে এম কোথায় চলে গেল, সলভেন্ট তাকে ডিজলভ করলো, সলভেন্ট ডিজলভ করে সলিউশনে চলে আসবে। সো এখানে যে সলিউশনটা থাকলো সেই সলিউশনের ভিতরে এম রয়ে গেছে, আর সলিড পার্টিকেল হিসেবে থেকে গেল পি আর জি। সো আমরা যদি এইটাকে এবার তোমার ফিল্ট্রেশন করি, তাহলে আমার যে ফিল্ট্রেট যেটা, সেই ফিল্ট্রেটের ভিতরে আমি লিচিং, দিস অপারেশন ইজ কল্ড লিচিং, দিস অপারেশন ইজ কল্ড লিচিং, যে সলিউশনে নিয়ে আসলাম। এরপরে আমি কি করলাম, ফিল্ট্রেট যদি করি, ফিল্টার যদি করি, তাহলে ফিল্টার করলে আমরা যে ফিল্ট্রেট যেটা পাবো, filtrate that is a solution containing M. এখন এই সলিউশন থেকে এমটাকে আমরা সেপারেট করব। এই প্রসেসটাকে বলা হচ্ছে লিচিং। ইলেকট্রোউইনিংটাও এরকম ছিল না। ইলেকট্রোউইনিং একটা অ্যানোড, একটা ক্যাথোড, তারপরে ভ্যালুয়েবল মেটাল, এই এম টা কি হবে, ক্যাথোডে যে জমা হবে, এইটা ছিল। আর পাইরোমেটালার্জি, হিট ইনভলভ করে যখন আমরা কালেক্ট করি তখন এটাকে পাইরোমেটালার্জি। সো সংক্ষেপে এইটুকু হচ্ছে লিচিং। ভ্যালুয়েবল মেটাল থেকে আমরা কোন একটা সলভেন্ট দিয়ে ডিজলভ করব, ডিজলভ করার পরে আলাদা করে নেব, একটা সলিউশন পাবো যার ভিতরে এম থাকবে, এখন সেই এমটাকে তারপরে আমরা কালেক্ট করব। দিস ইজ এক্সট্রাক্টিভ মেটালার্জি, হাইড্রোমেটালার্জি লিচিং পার্ট। এখন এখানে কিছু আমরা থিওরি পড়ব। সেটা হচ্ছে যে, ধরে নাও যে একটা মিনারেল পার্টিকেল, যেটাকে আমি একটু আগে এরকম গোল আকারে দেখালাম, যার ভিতরে কি ছিল, এখানে এম ছিল, এখানে আরেকটা এম ছিল, এদিকে একটা এম ছিল, এরকম ছিল, মাঝখানে পি ছিল, এরকম। সেই পার্টিকেলটা মনে করো হচ্ছে এই যে বড় একটা পার্টিকেল, এই হ্যাশ লাইনের এই যে পার্টিকেলের এই সারফেসটাকে আমি একটা রেক্ট্যাঙ্গুলার শেপ ধরেছি, রাউন্ড না ধরে। সো এই হচ্ছে সেই একটা সারফেস। সো হ্যাশ লাইনটা হচ্ছে সেই মিনারেল। এখানে বলা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ মিনারেল সারফেস ডিসলভিং কমপ্লিটলি। এখানে শুধু ভ্যালুয়েবল মিনারেলটাকে দেখানো হয়েছে। সো সরি, ভ্যালুয়েবল মিনারেল না, গ্যাংটা নাই। সো এখানে আছে মিনারেল প্লাস বাই প্রোডাক্ট হিসেবে পি আছে, এই দুটো আছে, এবং দুইটাকেই সে ডিসলভ করে ফেলে। কে সলভেন্ট আমি যেটা দিলাম সেটা শুধু এম কে না, পি কেও ডিসলভ করে ফেলে। আমরা যদি একটা ডায়াগ্রাম আঁকি, যে আমরা কি করব, একটা বিকার নেব ল্যাবরেটরিতে, সেই বিকারটা,
এইটা সেই বিকার। বিকারের ভিতরে এই যে পার্টিকেলটা নেওয়া আছে, যে পার্টিকেলটার সারফেস, চতুর্দিককার সারফেসটা আমরা, দিস ইজ রিপ্রেজেন্টেটিভ সারফেস। তো এইটা হচ্ছে সারফেস। So this on the surface, particular surface. So particular surface টা হচ্ছে এই বরাবর আছে, আর এইদিকে আছে সলভেন্ট, আর এইদিকে আছে পার্টিকেল। আর এটাকে যদি একটা এক্সিস বরাবর চিন্তা করি, সো দিস ইজ এক্স এক্সিস, this is y axis, y axis বরাবর দেয়া আছে কনসেন্ট্রেশন। এখন এখানে সাবস্ক্রিপ্ট যেগুলো ইউজ করা হচ্ছে এস সাবস্ক্রিপ্টটা কি, ইন্টারফেস বিটুইন মিনারেল এন্ড সলিউশন। এই যে সলভেন্টকে সলিউশন বলা হচ্ছে, সলভেন্ট আর এই পার্টিকেল বা মিনারেলের ইন্টারফেসটাকে এস বলা হচ্ছে। সো দিস ইজ এস, এই ইন্টারফেসটা এস, ইন্টারফেস বিটুইন মিনারেল এন্ড সলিউশন। সাবস্ক্রিপ্ট বি কোথায়, এই বি মিন্স হচ্ছে বাল্ক সলিউশন। তার মানে যে সলিউশনটা আমরা দিয়েছি, অরিজিনালি যে কনসেন্ট্রেশনটা দিয়েছি সেইটা হচ্ছে বাল্ক। আর মিন্স হচ্ছে রিয়েজেন্ট মানে সলভেন্টটার নাম হচ্ছে আর। এম মিন্স হচ্ছে মেটাল, হ্যাঁ বি হচ্ছে বাল্ক সলিউশন বলতে বোঝানো হয় আমরা যে কনসেন্ট্রেশনের সলিউশনটা দিয়েছি সেই কনসেন্ট্রেশনটা যেখানে আছে ওইটাকে বলা হয় বাল্ক সলিউশন। ফর এক্সাম্পল আজকের এক্সপেরিমেন্টে আমরা এই আর মানে রিয়েজেন্ট, দ্যাট ইজ সলভেন্ট, এইটা হিসেবে দিব হচ্ছে 10 মিলিলিটার পার লিটার H2SO4, মানে সালফিউরিক অ্যাসিড H2SO4, এইটা হচ্ছে, এইটা রিয়েজেন্টের নাম হচ্ছে H2SO4। আজকের এক্সপেরিমেন্টে আমরা ইউজ করব, আর কনসেন্ট্রেশন ইউজ করব কি 10 মিলিলিটার পার লিটার। তার মানে আমরা বাজার থেকে যে সালফিউরিক অ্যাসিডটা কিনবো ওইটা 990 মিলিলিটার ওয়াটারের ভিতরে 10 মিলিলিটার H2SO4 দিয়ে যে সলিউশনটা বানাবো সেটাই হচ্ছে আমাদের আজকের সলভেন্ট। সো বাল্ক সলিউশন বলতে যেখানে কনসেন্ট্রেশনটা এই অরিজিনাল কনসেন্ট্রেশন আছে 10 মিলিলিটার পার লিটার আছে। বোঝা গেছে? একটু পরে আরো ক্লিয়ার হবে। কনসেন্ট্রেশন সব জায়গায় একরকম থাকবে না, কনসেন্ট্রেশন কমে যাবে। যেখানে অরিজিনাল কনসেন্ট্রেশন আছে ওইটাকে বলা হয় বাল্ক সলিউশন। আর মিন্স রিয়েজেন্ট হিসেবে আমরা আজকে দেবো সালফিউরিক অ্যাসিড। এম মিন্স মেটাল মিনারেল, এইটার ভিতরে এম আছে যেটা আমরা কালেক্ট করব। পি মিন্স প্রোডাক্ট আদার দ্যান মেটাল মিনারেল, সেটা হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে চলে আসবে, কিন্তু ওটা আমাদের টার্গেট না, সেটা এর ভিতরে আছে। এখন বাদটা নিয়ে আমি আবার আসি, একজন কোশ্চেন জিজ্ঞাসা করেছে। সো ওয়াই এক্সিস আছে কনসেন্ট্রেশন, ওয়াই এক্সিসে আমরা যে 10 মিলিলিটার পার লিটার সলিউশন যেটা দিয়েছি H2SO4, সেই এইটা হচ্ছে 10 মিলিলিটার পার লিটার। দেখো ওয়াই এক্সিসে কনসেন্ট্রেশন। সো this concentration, this y value is 10 milliliter per liter, 10. এখন কি হবে, শুরুতে সব এই জায়গায়ও 10 ছিল, যখন কোনো রিঅ্যাকশন হয়নি তখন এখানেও 10 ছিল, কিন্তু যখন রিঅ্যাকশন হচ্ছে এই সলিউশন, এই সলভেন্ট কি করছে, এর সারফেসে আসছে, এসে ডিজলভ করছে। এর কাকে ডিজলভ করছে? এম কে ডিজলভ করছে। এম কে যখনই সে ডিজলভ করছে তখন এই জায়গায়, ঠিক এই জায়গায় কনসেন্ট্রেশন, কার কনসেন্ট্রেশন, সলভেন্টের কনসেন্ট্রেশন কি 10ই থাকছে না কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? কমে যাচ্ছে। সেই জন্য দেখো, সো এই জায়গাটায় একদম সারফেসের গায়ে তোমার সলিউশনের কনসেন্ট্রেশন সব থেকে কম, আরেকটু দূরে আরেকটু বেশি, আরেকটু দূরে আরেকটু বেশি, আরেকটু দূরে আরেকটু বেশি, আরেকটু দূরে আরেকটু বেশি। সো এই জায়গায় এসে একেবারে 10, মানে এই অরিজিনাল কনসেন্ট্রেশন সে আস্তে আস্তে এইদিকে আসছে,
এইদিকে আসছে, এইদিকে এসে এখানে রিয়াকশন করছে, যে এখানে রিয়াকশন করছে এখানে কমে যাচ্ছে, এখান থেকে দ্রুত বেগে আবার এখানে চলে আসছে, যে কারণে এখানে আরেকটু কমে যাচ্ছে, এখানে যে কমে যাচ্ছে এখান থেকে আরেকটু কম দ্রুত বেগে এখানে আসছে, সো এখানে কমে যাচ্ছে, সো এখান থেকে যে এখানে কমে যাচ্ছে সেখান থেকে আরেকটু কম দ্রুত বেগে এখানে আসছে, এইভাবে। আর এখান থেকে এই জায়গায় আসতে অনেক সময় লাগছে বলে এর এই পাশে সব কনসেন্ট্রেশন 10 ml পার লিটারই হয়ে গেছে। সো এই লাইনটা আমার এই ড্রয়িং অনুযায়ী এর ডান পাশটা হচ্ছে পুরোটা বাল্ব এবং এদিকে সবই 10, সো বাল্ব। তাহলে কি হচ্ছে, রিয়েজেন্ট যেটা, দ্যাট ইজ সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন এই বাল্কের ডান যে বাউন্ডারি লাইন তার ডান সাইডে সব 10 ml পার লিটার, আর বাম দিকে এবং আস্তে আস্তে কমতে 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 সব জায়গায় সব থেকে কম কনসেন্ট্রেশন কোথায়, মিনারেলের কাছে। এইবারে মিনারেল কনসেন্ট্রেশন, এম এর কনসেন্ট্রেশন সব থেকে বেশি কোন জায়গায়, সব থেকে বেশি হবে এর সারফেসে, সেইটা হচ্ছে এই জায়গায়, মানে মিনারেলকে ডিজলভ করছে, ডিজলভ করার পরে তারপরে তাহলে কি হচ্ছে, সারফেস থেকে মিনারেল কনসেন্ট্রেশন কি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে, কমে যাচ্ছে। সো মিনারেল ডিজলভ করে মিনারেলের ফ্লো কোন দিকে হবে, লেফট সাইডে হবে না, মিনারেল ফ্লো হবে ডান সাইডে, কারণ ডান সাইডে কোনো মিনারেল নাই, সো মিনারেল আস্তে আস্তে ওই দিকে চলে যাচ্ছে, ডান সাইডের দিকে চলে যাচ্ছে। সো আমি যে জায়গাটায় এই বাল্কের বাউন্ডারি লাইনটা হচ্ছে এই জায়গায়, তাহলে আমি কি হচ্ছে, মিনারেলের কনসেন্ট্রেশন সব থেকে এইদিকে বেশি, আর সে এইদিকে যত যাচ্ছে তাকে পথ অতিক্রম করতে হচ্ছে, সো কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমে যাচ্ছে, কমে যাচ্ছে। মিনারেলের মতো প্রোডাক্টও তাই, প্রোডাক্টকেও সে কিছুটা ডিজলভ করবে, কিন্তু আমি সলভেন্টে এমন ভাবে চুজ করেছি, আমার টার্গেট ছিল শুধুমাত্র মিনারেলকে ডিজলভ করুক, প্রোডাক্টকে ডিজলভ না করুক। আনফরচুনেটলি আমি সেরকম একটা সলভেন্ট চুজ করতে পারিনি, কারণ প্রোডাক্ট কি আছে আমি সব জানি না, প্রোডাক্টে একটা না 5টা থাকতে পারে, 10টা থাকতে পারে। সো কোনো না, আমি যত সিলেকশন প্রসিডিউর যত ফাইন করি না কেন, ফাইন টিউনিং সিলেকশন প্রসিডিউর যত ফাইন টিউনিং করি না কেন, কিছু না কিছু বাই প্রোডাক্ট চলে আসবে। সেই জন্য যেহেতু আমার ফার্স্ট টার্গেট ছিল মিনারেলকে ডিজলভ করা, সেই জন্য মিনারেলকে সে সব থেকে বেশি ডিজলভ করছে, সো মিনারেলের কনসেন্ট্রেশন সব থেকে বেশি। সো কিন্তু প্রোডাক্ট কেউ সে কিছু না কিছু, সব প্রোডাক্ট না হলেও একটা বা দুটো প্রোডাক্টে সে কিছু না কিছু ডিজলভ করছে। সো এই এস যেখানে এস বাউন্ডারি লাইনটা হচ্ছে এই, সেখানে প্রোডাক্টের কনসেন্ট্রেশন সব থেকে বেশি এবং ডিজলভ করার পরে প্রোডাক্টটাকে সে এইদিকে নিয়ে চলে আসবে। সো কি হচ্ছে, পিওর যে সলভেন্ট সেটার ফ্লোটা থাকবে এইদিকে, ডান থেকে বামের দিকে সলভেন্টের ফ্লো, আর সলিউশন যেটা, সলিউশন কন্টেইনিং এন, তার ফ্লো হচ্ছে বাম থেকে ডান দিকে, আবার সলিউশন কন্টেইনিং পি, তার ফ্লো হচ্ছে বাম থেকে ডান দিকে। এবং কনসেন্ট্রেশন প্রোফাইলটা এরকমই হবে। এখানে আমি যে ফিগারটা দেখানো হচ্ছে, দেখো এখানে লাল কালি দিয়ে দেখানো হচ্ছে ফিগার, তোমাদের বইয়ের ফিগার 4.1, যে যা আছে মিনারেল যে পার্টিকেলটা আমি নিয়েছি, সেই পার্টিকেলের ভিতরে যা আছে সবকিছুকেই এমন একটা সলভেন্ট চুজ করেছি কমপ্লিটলি ডিজলভ করে। সেই জন্য দেখাচ্ছি যে প্রোডাক্ট যে কটা আছে তাকেও সে ডিজলভ করে ডান দিকে নিয়ে যাচ্ছে, আর মিনারেল যা আছে তাকেও ডিজলভ করে ডান দিকে নিয়ে যাচ্ছে। সো এইটা হচ্ছে সিম্পল একটা রিপ্রেজেন্টেটিভ, এটাকে বলা হয় তোমার কাইনেটিক্স, লিচিং এর কাইনেটিক্স। সো ফিগার 2টা একটু জটিল, একেবারে এত সিম্পল আমরা নেব না, এটা হচ্ছে একদম সিম্পল ফিগার। এই ফিগারটাকে আরেকটু বিস্তারিত আমরা আলোচনা করব ফিগার 2তে। এখানে দেখো বলা হচ্ছে যে রিপ্রেজেন্টেশন অফ মিনারেল সারফেস ডিকম্পোজিং এন্ড ডিসলভিং। এখানে কমপ্লিটলি ডিসলভিং বলা হচ্ছে না, আগেরটাতে বলা হচ্ছিল ডিসলভিং কমপ্লিটলি, পুরো মিনারেলটাকে সে ডিসলভ করছে, আর এখানে পুরো মিনারেলটা ডিসলভ করছে না। এইখানে কি কি আছে, এখানে আছে এই পার্ট, ওখানকার এসটা হচ্ছে এই আগের ফিগারে এস যেটা দেখেছিলাম সেই এসটা হচ্ছে এই। সো একইভাবে ওয়াই অ্যাক্সিসে কনসেন্ট্রেশন আছে,
সো এখানে সলিউশন আছে। সো বাল্কের সে লাইনটা হচ্ছে এখানে, বাল্ক লাইনটা হচ্ছে এখানে। আর এখানে যেটা মোর রিয়েলিস্টিক, এটা এখানে কি কি নেওয়া হয়েছে, এখানে এম নেওয়া হয়েছে, প্লাস পি নেওয়া হয়েছে, প্লাস জি নেওয়া হয়েছে। জি মানে হচ্ছে গ্যাং, যাকে ডিসলভ করবে না। তাহলে কি হচ্ছে, আগের সিস্টেম অনুযায়ী যে আমি দেখেছিলাম রিএজেন্টের কনসেন্ট্রেশন, এখানে সাবস্ক্রিপ্ট 1 আর 2 দেখানো হচ্ছে। 1টা কি, 1টা হচ্ছে এই 1 হচ্ছে এই ইন্টারফেস বরাবর। 2টা দেখি, 2টা কি বলা হচ্ছে, রেসিডিউ সলিউশন ইন্টারফেস। এখানে আবার রেসিডিউ কথাটা কেন আসছে, যেহেতু গ্যাং কথাটা বলা হয়েছে এবং সলভেন্টটা এমন ভাবে নেওয়া হয়েছে যে গ্যাংকে ডিসলভ করবে না, তাহলে শুরুতে এই হ্যাশ লাইনটা কিন্তু এই পুরো এই পর্যন্তই ছিল, পুরো এই পর্যন্তই ছিল, হ্যাশ লাইনটা এই পর্যন্ত ছিল। আফটার সার্টেন পিরিয়ড আমার রিয়েল পিকচারটা এরকম হচ্ছে। কিভাবে হচ্ছে, এখানে কতগুলো পরসিটি দেখানো হচ্ছে। সো দিস ইজ ওয়ান পরসিটি। এই সমস্ত পরসিটির ভিতরে এখন আর কিছু নাই। একটু আগে এই সমস্ত পরসিটির ভিতরে কোনো একটার ভিতরে এম ছিল, কোনো একটার ভিতরে পি ছিল। সো সলভেন্ট আসলো, সলভেন্ট এসে কি করলো, এখানকার এম কে ডিজলভ করলো, ডিজলভ করে এই এম কে এইদিকে সে নিয়ে যাচ্ছে, এম কে নিয়ে যাচ্ছে এইদিকে আগের মতোই। সো পি কে ডিজলভ করে পি কে এইদিকে নিয়ে যাচ্ছে, সলভেন্ট এইদিকে আসছে। আফটার সার্টেন, এবং যখন ডিজলভ করে নিয়ে যাচ্ছে তখন ওই জায়গাগুলো যেগুলো ডিজলভ করলো ওই জায়গাগুলো ছিদ্র হয়ে গেল, পোর ডেভেলপ করলো। সো আর গ্যাং কিছু ছিল জি, যে গ্যাংগুলোকে ডিজলভ করতে পারেনি, সেই গ্যাংগুলোকে দেখানো হয়েছে এখানে এই যে তার জালির মতো, তারের মতো দেখানো হয়েছে। এই জায়গাটাকে পুরোপুরি ফাঁকা দেখানো হয়নি, এই যে তারের মতো দেখানো হয়েছে। তারগুলো ধরে নেওয়া হয়েছে গ্যাং, তারগুলো হচ্ছে গ্যাং। সো এই তারগুলো রয়ে গেছে, গ্যাং রয়ে গেছে, গ্যাংকে সে ডিজলভ করতে পারেনি। তাহলে কি হচ্ছে, এই মিনারেলটা এই পরোসিটির ভিতর দিয়ে ভিতর দিয়ে ভিতর দিয়ে ঠিক এই মুহূর্তে কি করছে, পরোসিটির ভিতর দিয়ে এসে এখন এই জায়গার মিনারেলকে ডিজলভ করছে আর এই জায়গার প্রোডাক্টকে ডিজলভ করছে। এবং আরো কিছু সময় পরে এই ইন্টারফেসটা এখানে চলে আসবে, এখানে চলে আসবে। তখন এই জায়গাগুলো এরকম তার জালির মতো হয়ে যাবে। তাহলে আমরা কি বলছি, যে এই 1 যেটা সাবস্ক্রিপ্ট 1 কে বলা হচ্ছে, সাবস্ক্রিপ্ট 1 মানে হচ্ছে মিনারেল রেসিডিউ ইন্টারফেস। রেসিডিউ মানে হচ্ছে গ্যাং, গ্যাং এইগুলো হচ্ছে গ্যাং। ডান সাইডে আছে গ্যাং, আর বাম সাইডটা হচ্ছে অরিজিনাল যে প্রোডাক্টটা সেটাকে এম বলা হচ্ছে, মিনারেল, মানে ওইটাকে আমরা চাই। আর সাবস্ক্রিপ্ট 2 হচ্ছে এটা, সাবস্ক্রিপ্ট 2 হচ্ছে এটা কি, এর বাম সাইডে আছে কি, এর বাম দিকে কি আছে, এনিবডি? গ্যাং, গ্যাং, ওকে। এখন এখানে আমরা রেসিডিউ বলা আছে, আর ডান সাইডে আছে সলভেন্ট আর সলিউশন। সো সাবস্ক্রিপ্ট 2টাকে বলা হচ্ছে রেসিডিউ বা গ্যাং, যেটাই বলেন এখন একই কথা, সলিউশন ইন্টারফেস। তাহলে ক্লিয়ার হলো যে এইটা 1 মানে হচ্ছে দিস ওয়ান, মিনারেল রেসিডিউ ইন্টারফেস, আর 2 মানে হচ্ছে দিস ওয়ান, 2। সো এইটা হচ্ছে রেসিডিউ সলিউশন ইন্টারফেস। এবং প্রোফাইলটা দেখো, সলিউশন কি হচ্ছে, এই বাম দিকে যত যাচ্ছে কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, মিনারেলের কনসেন্ট্রেশন ডান দিকে যত যাচ্ছে বেড়ে যাচ্ছে, পি এর কনসেন্ট্রেশন ডান দিকে যত যাচ্ছে বেড়ে যাচ্ছে। আর গ্যাংকে সে ডিসলভ করবে না কোনোভাবে, আমরা এইভাবে সলভেন্টটাকে চুজ করেছি। এখানে ওই ছবিটা এখানে ছোট করে আনা হয়েছে, এখানে কতগুলো স্টেপ আমি বলবো, স্টেপগুলো আমি এখানে লিখে দেই, তোমরা লিখে নিবে। কাইনেটিক স্টেপ,
can be one or a combination of the following. কাইনেটিক স্টেপ হবে নিচে যেগুলো বলা হচ্ছে তার যে কোনো একটা অথবা যে কোনো কয়েকটার কম্বিনেশন হতে পারে। সেগুলো কি কি? নাম্বার ওয়ান, আমার বাল্ক সলিউশন আছে হচ্ছে এখানে, এই বরাবর বাল্ক সলিউশন আছে। এই রিয়েজেন্টটা কি হবে? এই রিয়েজেন্ট এখানে যেটা আছে সেটাকে এই পথ পাড়ি দিয়ে এখানে আসতে হবে, রিয়েজেন্ট থ্রু ডিফিউশন প্রসেস। সো ডিফিউশন অফ আর মানে হচ্ছে ওই রিয়েজেন্ট। আমাদের আজকের এক্সপেরিমেন্ট হচ্ছে সালফিউরিক অ্যাসিড। from bulk solution to কোথায়? সলিড সারফেস। সলিড সারফেস কোনটা? ওই মিনারেল সারফেসটা। সো এটাকে এখানে আসতে হবে, এই জায়গায় না আসলে কোনো কাজ হবে না, আগে এখানে আসতে হবে। সো আসার পরে কি করতে হবে? আসার পরে ঠিক এই চিত্রটাকে আমি এক্সপ্লেইন করছি এখন। তাহলে আসার পরে এই জায়গায় আসলো এবং এই আসার পথটা একই রকম, সলিউশনের ভিতর দিয়েই আসছে। এরপরে কি পাচ্ছে? সে রেসিডিউ পাচ্ছে এইদিকে, রেসিডিউ। সো পথ পাচ্ছে কিন্তু পথটা ভিন্ন। সো এই পথে এখানে কোনো বাধা ছিল না, মানে সহজভাবে চলে এসছে। এখন জ্ঞান দিয়ে এসে বাধা প্রাপ্ত হবে। সো রেসিডিউ এর ভিতর দিয়ে এসে এখন আসবে। সো অত দ্রুত আসতে পারবে না। সো ওইটাও ডিফিউশনের মাধ্যমে আসতে হবে। সো ডিফিউশন অফ আর কি হবে? থ্রু ক্রস রেসিডিউ। ক্রস রেসিডিউ এর ভিতর দিয়ে আসতে হবে। সো 2 নম্বরে শেষ হওয়া মানে সে এখানে আসলো। 3 নম্বর, এখানে আসলে হবে না, এখনো আমরা ইফেক্টিভ কোনো কাজ পাইনি, শুধু এসছে, 2টা স্টেপে সে এসছে এখানে। এবারে মিনারেল যেটা আছে, যেটাকে আমরা চাই এম, সেই এম কে ডিসলভ করতে হবে তার। সো থ্রু কেমিক্যাল রিঅ্যাকশন। সো একটা রিঅ্যাকশন করতে হবে কেমিক্যাল। সো নাম্বার 3 হচ্ছে আর ডিফিউশন না, ডিফিউশনের মাধ্যমে সে পথ অতিক্রম করেছে, এবার তাকে কেমিক্যাল রিঅ্যাকশনে যেতে হবে। রিঅ্যাকশন অফ আর উইথ মিনারেল সারফেস to form soluble metal. ভ্যালুয়েবল মেটালকে নিয়ে সলভেন্ট একটা সলিউশন তৈরি করবে। টু ফর্ম সলিউবল মেটাল মানে হচ্ছে একটা সলিউশন তৈরি করবে যার ভিতরে ভ্যালুয়েবল মেটালটা আছে। সো হলো, সলিউশন হলো, এই যে এখানে হলো। হওয়ার পরে এবার কি করতে হবে? এটাকে নিয়ে ওই দিক দিয়ে যেতে হবে। যাওয়ার এখানেও এবার 2টা পথ। একটা পথ হচ্ছে এখান থেকে রেসিডিউ এর ভিতর দিয়ে এখানে আসতে হবে, যেটা হচ্ছে কঠিন পথ, অত সহজ না। তারপরের পথটা এই মিনারেলকে এখান থেকে নিয়ে সলিউশনের ভিতরে আনতে হবে, এটা কিছুটা সহজ। সো 4 নম্বর হচ্ছে, 4 নম্বর পথটা কি হবে? কোন প্রসেসে হবে? মিনারেলকে যে সলিউশন এবারে মিনারেলকে ডিসলভ করলো, এবার রেসিডিউ এর ভিতর দিয়ে আসবে থ্রু কোন প্রসেস? এনিবডি? ডিফিউশন প্রসেস। সো ডিফিউশন
অফ মেটাল, মানে যেটা আমাদের টার্গেট ছিল মেটাল এম, আর অন্য প্রোডাক্ট সেটা ওই একই পদ্ধতি, ওটাকে আর ভিন্ন স্টেপ বলা হয়নি। অর তো অবলিক দিলেই অর হয়ে যায়, অর লেখার দরকার নেই। আদার প্রোডাক্ট পি through cross residue. সো কি হলো, এই জায়গায় চলে আসলো, ইও চলে আসলো এখানে। এরপরে এটাকে এখানে থাকবে না, এটাকে বাল্ক সলিউশনের ভিতরে নিয়ে আসতে হবে। সো নাম্বার 5 হচ্ছে সেটাও ডিফিউশন। ডিফিউশন অফ এম, ব্র্যাকেটে লেখা হচ্ছে এন্ড পি away from residue surface. রেসিডিউ সারফেস থেকে ভিতরে নিয়ে আসতে হবে তাকে। ভিতরে যদি না নিয়ে আসতে পারে তাহলে ডিসসলিউশন, মানে মেটালকে ডিসলভ করার টেন্ডেন্সি কমে যাবে। ফ্রম রেসিডিউ সারফেস। এই ফুল প্রসেস হচ্ছে এই। তো ফার্স্ট স্টেপ ডিফিউশন, বাল্ক মেটাল থেকে, বাল্ক সলিউশন থেকে রিয়েজেন্ট এখানে আসলো। সেকেন্ড স্টেপ ডিফিউশন, পোরাসের ভিতর দিয়ে মেটালের গায়ে গেল। সেকেন্ড স্টেপ ডিফিউশন। থার্ড স্টেপটা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন, নট ডিফিউশন। ফোর্থ ডিফিউশন, আবার ঠিক একইভাবে চলে যাবে। এন্ড ফিফথ ডিফিউশন। পাঁচটা স্টেপের ভিতরে চারটা ডিফিউশন আর একটা কেমিক্যাল রিঅ্যাকশন। কাইনেটিক স্টেপ ক্যান বি ওয়ান আর এ কম্বিনেশন অফ দ্য ফলোইং। এই সবগুলো হতে পারে, অথবা কোনো একটু কম হতে পারে, পাঁচটা না হয়ে তিনটার কম্বিনেশন হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। যাই হোক না কেন, একটা প্রসেসের ভিতরে যখন অনেকগুলো স্টেপ থাকে তখন প্রসেসটার আলটিমেট রেট কোন স্টেপটা কন্ট্রোল করে? সবচেয়ে স্লোয়েস্ট যেটা। রাইট, স্লোয়েস্ট রিঅ্যাকশনটা কন্ট্রোল করে। সো এই পাঁচটার ভিতরে তাহলে কি হবে, যে স্টেপটা স্লোয়েস্ট, দা slowest step will determine the leaching rate. লিচিং মানে সলিউশনে নিয়ে যাওয়া, লিচিং রেট। তাহলে আমরা এই ডিফিউশন গুলোকে, তোমরা আজকে দেখো, আজকের এক্সপেরিমেন্টে তোমরা একটু বইটার শীটটা খোলো। শীটে কি লেখা আছে দেখো, অবজেক্টিভে কি লেখা আছে। অবজেক্টিভে লেখা আছে দুইটা, to study the effect of temperature on the leaching of zinc oxide. Leaching of zinc oxide, effect of temperature. আর 2 নম্বরে to study the effect of stirring on the leaching of zinc oxide. So leaching এর উপরে আমরা দুইটা ইফেক্ট দেখব, একটা টেম্পারেচারের ইফেক্ট আর একটা স্টাইরিং এর ইফেক্ট। টেম্পারেচারের ইফেক্ট মানে হচ্ছে এখানে যে সলিউশন আছে, এখানে যে সলিউশন আছে, সলভেন্ট আছে, আর যেটা সালফিউরিক অ্যাসিড, এটার আমরা টেম্পারেচার ভিন্ন ভিন্ন টেম্পারেচার দিয়ে দেখব। আবার আর কিছু কিছু গ্রুপের ক্ষেত্রে আমরা টেম্পারেচার চেঞ্জ না করে টেম্পারেচারকে রুম টেম্পারেচার রেখে এই সলিউশনটাকে স্টারিং করব, নাড়াবো। একটা গ্রুপের ক্ষেত্রে খুব স্লোলি নাড়াবো, আর একটা গ্রুপের ক্ষেত্রে মিডিয়াম নাড়াবো, আর একটা ক্ষেত্রে গ্রুপের ক্ষেত্রে ফাস্ট নাড়াবো, স্টারিং যদি করি। তো দেখো যে
যদি এই 5টা স্টেপের ভিতরে ডিফিউশনটা যদি কন্ট্রোলিং হয়, ডিফিউশন 4টা আছে, আর ডিফিউশনটাকে আমরা দুটো ইফেক্ট দেখতে পাচ্ছি, হচ্ছে টেম্পারেচার ইফেক্ট আর একটা হচ্ছে স্টারিং ইফেক্ট। আমরা যখন স্টারিং করব এটাকে, তখন কোন প্রসেসটা এনহান্স হয়? ডিফিউশন। ডিফিউশন প্রসেসটা এনহান্স হয়। স্টারিং করা মানে হচ্ছে এই বাল্ক সলিউশন থেকে ঘন সলিউশনটা 10 মিলিলিটার পার লিটার সালফিউরিক অ্যাসিডকে খুব দ্রুত বেগে আমি এইদিকে এনে দিচ্ছি, এবং শুধু এখানে না, এখান থেকে এখানে এনে দিচ্ছি, আবার আমি তাকে পুশ করে এখান থেকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। সো যখন আমি স্টারিং করব, তখন আমি ডিফিউশন প্রসেসটাকে আমি এনহান্স করছি। সো যদি ডিফিউশনটা রেট কন্ট্রোলিং হয়, তাহলে যে সমস্ত গ্রুপ স্টারিং করবে সেই সমস্ত গ্রুপের আউটপুটটা বেশি আসবে। আর যদি কেমিক্যাল রিঅ্যাকশনটা রেট কন্ট্রোলিং হয়, তাহলে কেমিক্যাল রিঅ্যাকশন কে এনহান্স করে কে? টেম্পারেচার, হায়ার টেম্পারেচার। তাহলে যে গ্রুপের দেখবো যে টেম্পারেচার বেশি দেবো, টেম্পারেচার বেশি দেওয়া মানে কেমিক্যাল রিঅ্যাকশন দ্রুত হয়। তা ওই যে গ্রুপের টেম্পারেচার বেশি দেবো সেই গ্রুপ যদি আউটপুট বেশি পায়, তাহলে আমরা বুঝবো দ্য রেট কন্ট্রোলিং রিঅ্যাকশন ইজ দ্য কেমিক্যাল রিঅ্যাকশন। আর যে গ্রুপের স্টারিং বেশি দেবো তাদের আউটপুট যদি বেশি হয়, তাহলে আমরা বুঝবো যে এই 5টা স্টেপের ভিতরে রেট কন্ট্রোলিংটা ছিল ডিফিউশন। নেক্সট স্লাইডে আমি যাই। সো when diffusion steps 1, 5 etc. ডিফিউশনের যতগুলো আছে স্টেপস, এইগুলো যদি আর রেট কন্ট্রোলিং, stirring will speed up leaching rate. স্যার, হ্যাঁ, টেম্পারেচারের সাথে তো ডিফিউশনের সম্পর্ক আছে। রাইট, হ্যাঁ, দুটাই সম্পর্ক আছে। হ্যাঁ, ইউ আর রাইট। when chemical reaction, প্রথমে দুইটার ভিতরে মেজর ডিস্টিংশনটা বলেছি, ওটা এখনই বলতাম, আমি বলার আগে তুমি বলে দিয়েছো। when chemical reaction, সেটা হচ্ছে স্টেপ 3 is rate controlling, যদি এটা রিঅ্যাকশন রেট কন্ট্রোলিং হয়, তাহলে আমি স্টারিং কি কোনো ইফেক্ট করবে? will have no effect. ইন্ট্রুসেন্স খুব মাইনর ইফেক্ট আছে, একেবারে জিরো ইফেক্ট না, ওটাকে আমরা নেগলেক্ট করব। স্টারিং will have no effect, খুব মাইনর ইফেক্ট আছে। ইফেক্টটা কেমন? যে এই একটা মিনারেল, এম মিনারেল, এটা সলিউশনের ভিতরে আছে, আমি এই সলিউশনটাকে সব চতুর্দিক থেকে সবসময় এর গায়ে থ্রো করবো, হাই স্পিডে থ্রো করবো সবসময়। তার মানে আমি সবসময় এর গায়ে লেগে থাকতে বাধ্য করবো। সেক্ষেত্রে আর একটা বিকার আছে যেখানে সলিউশনের ভিতরে এটা ডোবানো আছে, শুধু মিনারেল ডোবানো আছে, আমি থ্রো করছি না ওর গায়ে। তা এই যে থ্রো করার কারণে, থ্রো করা মানে গায়ে গায়ে লেগে থাকা, সো কন্টাক্টটা একটু নিবিড় হবে, একটু ঘনিষ্ঠ হবে, যে কারণে কেমিক্যাল রিঅ্যাকশন একটু বেশি হবে।
ওটা খুব মাইনর, সেই জন্য বলা হচ্ছে স্ট্রেংথ উইল হ্যাভ নো ইফেক্ট, কোনো ইফেক্ট নাই। মেজর ইফেক্টটা কি? টেম্পারেচার। ইনক্রিজ ইন টেম্পারেচার will speed up bleaching rate. Increased temperature will also increase diffusion rate. যেটা বললো একটু আগে, আর একটা এখানে এটা আমরা দেখবো না, কিন্তু এটা জেনে রাখো। ইনক্রিজ সারফেস এরিয়া যদি বেড়ে যায়, সারফেস এরিয়া কার বেশি হয়? তো বড় পার্টিকেলের না অনেকগুলো ছোট পার্টিকেলের? অনেকগুলো ছোট পার্টিকেল। তার মানে আমরা যদি ওইটাকে গ্রাইন্ডিং করে নিই, গুঁড়া করে নেই, গুঁড়া করে নিই, এটার ইফেক্ট আমরা দেখছি না, আমরা দুইটার ইফেক্ট দেখবো বলেছি। ফাইনলি গ্রাউন্ড মিনারেল will increase bleaching rate. তাহলে আমরা দুইটার ইফেক্ট দেখতে পারবো, একটা হচ্ছে স্ট্যানিং এর ইফেক্ট, আর একটা হচ্ছে টেম্পারেচারের ইফেক্ট। এবং সেখান থেকে আমরা যে রেজাল্ট পাবো বিভিন্ন ভিন্ন গ্রুপের, সেই রেজাল্ট থেকে আমরা বলে দিতে পারবো যে এটা রেট কন্ট্রোলিং কি ছিল, ডিফিউশন ছিল না টেম্পারেচার ছিল। তোমাদের যে চার্টটা দেওয়া আছে, এই 6টা গ্রুপের যে চার্টটা দেওয়া আছে, দেখো চার্টটা এরকম। এটা হচ্ছে গ্রুপ, গ্রুপ 1, ভেরিয়েবল প্যারামিটার, বইয়ে দেওয়া আছে ফিক্সড প্যারামিটার, প্রথম 3টা গ্রুপে, গ্রুপ 2, গ্রুপ 3, এদের আমরা ইফেক্ট দেখছি, টেম্পারেচারের ইফেক্ট দেখছি, টিএমপি টেম্পারেচারের ইফেক্ট দেখছি। আর গ্রুপ 4, 5, 6
তাহলে আমরা এই এই লাইনগুলো তুলে দেই, এই লাইনগুলো তুলে দেই। 4, 5 আর 6 এ আমাদের হচ্ছে স্টারিং এর ইফেক্ট। এই লাইনগুলো তুলে দেই, এই লাইনগুলো 1, 2, 3 গ্রুপ 1 রুম টেম্পারেচারে লিচিং করব, গ্রুপ 2 করব 40 ডিগ্রি সেলসিয়াসে, গ্রুপ 3 করব 80 ডিগ্রি সেলসিয়াসে। সো এই তিনটা গ্রুপের থেকে এবং তিনটা গ্রুপেরই এই লাইনগুলো আমরা তুলে দিতে পারি। যে সলভেন্ট হবে সলভেন্ট 10 মিলিলিটার পার লিটার সালফিউরিক অ্যাসিড H2SO4, টাইম হাফ অ্যান আওয়ার, টাইম হাফ অ্যান আওয়ার। আর স্টারিং নীল, কোনো স্টারিং হবে না। স্টারিং নীল। তাহলে 1, 2 আর 3 গ্রুপ থেকে আমরা কি পাবো? এক পার্থক্য চেঞ্জ যেটুকু করেছি, এক গ্রুপ 1 রুম টেম্পারেচারে কাজ করবে, গ্রুপ 2 40 ডিগ্রি সেলসিয়াসে কাজ করবে, গ্রুপ 3 80 ডিগ্রি সেলসিয়াসে কাজ করবে। সো এই তিনটা গ্রুপের যে আমরা আউটপুট পাবো, সেই আউটপুটটাকে আমরা টেম্পারেচার ইফেক্ট বলতে পারবো। আর 4, 5, 6 এ কি না হচ্ছে, এখানেও সলভেন্ট ওই একই, সলভেন্ট 10 মিলিলিটার পার লিটার সালফিউরিক অ্যাসিড, টাইম এখানেও একই, টাইম হাফ অ্যান আওয়ার। আর কি? টেম্পারেচার, এদের টেম্পারেচার হচ্ছে রুম। আর এখানে স্টারিং নীল, কোনো স্টারিং হবে না। এটা হচ্ছে মিডিয়াম, আর এটা হচ্ছে হাই। মিডিয়াম স্টারিং আর হাই স্টারিং কিভাবে করব, এটা যদি আমরা ল্যাবে ফিরতে পারি, তাহলে তোমরা ল্যাবেই সিস্টেম আছে দেখবা। আর ল্যাবে যদি ফিরতে না পারি, শেষে আমি বলে দেবো কিভাবে আমরা করবো মিডিয়াম আর নীল, মানে তো আমরা কোনো স্টারিং করবো না। সো 4, 5 আর 6 থেকে আমরা এই তিনটার ইফেক্ট দেখতে পারবো। নো স্টারিং, মিডিয়াম স্টারিং, হাই স্টারিং, এভরি কেস দ্য রুম টেম্পারেচার। সব ক্ষেত্রে দেখো টাইম হচ্ছে হাফ অ্যান আওয়ার। সো টাইমের ইফেক্ট সব কোথাও নেই। স্যার সলভেন্টের ইফেক্টও কোথাও নেই, সলভেন্টও সব জায়গায় একই জিনিস। হ্যাঁ বলো। স্যার তাহলে কি গ্রুপ 1 আর 4 এর মানে রেজাল্ট গুলো কাছাকাছি আসবে বা একই আসবে? রাইট, একই, কয়েকটা গ্রুপ একই হয়ে যাচ্ছে। যেমন এটা রুম টেম্পারেচার, এটা রুম টেম্পারেচার, স্টারিং নীল, এটা নীল। সো 1 আর 4 আসলে একই জিনিস, আর কিছু না। যেটুকু পার্থক্য হবে হিউম্যান এররের কারণে, আর টেকনিক্যালি কোনো পার্থক্য নাই 1 আর 4 এর ভিতরে। ঠিক আছে, এখন এইটা আমরা কিভাবে করব? আমরা যে কোনো একটা গ্রুপের একটু এক্সপ্লেইন করি। সব গ্রুপই কি করবে? সলভেন্ট বানাতে হবে। আর আমরা মিনারেল হিসেবে আমরা এরকম নেব না, আমরা কোনো ওর থেকে কিছু আনিনি যে আমরা এরকম কোনো পার্টিকেল পাবো। এখানে এম, এখানে পি, আর এখানে জি, এরকম কিছু পাবো না। আমরা কি করব? মার্কেট থেকে আমরা জিঙ্ক অক্সাইড কিনবো। জিঙ্ক অক্সাইড, এই জিঙ্ক অক্সাইড থেকে আমরা জিঙ্ক কালেক্ট করব। উদ্দেশ্য মার্কেট থেকে আমরা জিঙ্কের পার্টিকেল কিনবো। এরকম খুব ফাইন পার্টিকেল আছে। সো পার্টিকেল একটা আমি ইফেক্ট দেখেছি, যত ফাইন হবে লিচিং ইফেক্ট তত বেশি হবে। যেহেতু আমরা সব ক্ষেত্রে একই পার্টিকেল সাইজ নিব, সো পার্টিকেল ইফেক্ট এখানে নীল। তো আমরা জিঙ্ক অক্সাইড পার্টিকেল মার্কেট থেকে আমরা কিনে নিয়ে আসবো। কিনে নিয়ে আসে সে আমি গ্রুপ 2টা এক্সপ্লেন করি। গ্রুপ 2 কি বলা হচ্ছে? আমাদের সলভেন্ট নিতে হবে 10 মিলিলিটার পার লিটার সালফিউরিক অ্যাসিড। এটা তোমরা বুঝেছো যে কি করতে হবে। আমরা একটা বিকার নিব, একটা বিকারে সবার জন্য একই সলভেন্ট, যেহেতু আমরা বেশি করে বানিয়ে নিব।
আমরা প্রত্যেকটা গ্রুপের জন্য 200 সিসি সলিউশন নিব, সলভেন্ট নিব। 6টা গ্রুপের জন্য 1200 সিসি লাগবে। মনে করো যে আমরা 1200 সিসি থেকে একটু বেশি বানাবো, 1500 সিসি বানাবো। তাহলে 1500 সিসি আমরা যদি সলভেন্ট বানাই তাহলে কি বলা হচ্ছে, ওয়াটার কতটা থাকবে? ওয়াটার হবে 900, 1000-এর জন্য 900 আর 450, তাই না? 1450, তাই তো? এত ml ওয়াটার, এত ml ওয়াটার। আর এর ভিতরে এত ml ওয়াটার আমি এতটুকু নিলাম, 1450 ml ওয়াটার নিলাম। এর ভিতরে 50 ml সালফিউরিক অ্যাসিড দেবো, 50 ml H2SO4 দেব, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে আমি 1500 সিসি বানাবো। সো এই 1500 সিসি 1500 সিসি হলো। এটার কনসেন্ট্রেশন কি হলো? এটার কনসেন্ট্রেশন হলো 10 মিলিলিটার পার লিটার। তাই হলো নাকি ভুল হলো? না স্যার, হয় নাই। ভুল হলো না? 15 ml হলে 15 মানে 15 না, ঠিক মানে 1475, এখানে 1485 লাগতো, মানে 1485 আর ওখানে যদি 15 ml তাহলে 1485 হবে। 1485 আর ওখানে 15 ml। এখানে 10 মিলি মানে 100-তে 100 সলিউশন, মানে 100 না, 1000। 90 আর 10 এই রেশিওতে যাবে, তাই তো? না 1000, 990, 990 স্যার 990 এ 10 এইভাবে যাবে। হ্যাঁ, তাহলে এইটা ঠিক আছে। তাহলে 1485 আর 15 এইভাবে। তাহলে আমরা এই 1500 সিসি 10 ml পার লিটার সলিউশন বানানোর পরে গ্রুপ 2 করবে কি? গ্রুপ 2 এইটার 200 সিসি নেবে, 200 সিসি। সো প্রত্যেক গ্রুপে জিঙ্ক অক্সাইড নেবে। তোমাদের এটা বোধহয় শীটে দেওয়া আছে না? হ্যাঁ দেওয়া আছে, তোমরা দেখো এক্সপেরিমেন্ট 4, ওই যে প্রথমে যে চার্টটা দেওয়া আছে 1 থেকে 6 গ্রুপে, যেটা আমি একটু আগে ড্র করলাম, তার নিচে ওয়েট অফ স্যাম্পল 10 গ্রাম, ভলিউম অফ ব্লিচিং সলিউশন 200 সিসি আছে? জি স্যার আছে। আছে না? হ্যাঁ, তার মানে প্রত্যেক গ্রুপ করবে কি? প্রত্যেক গ্রুপ এই যে ছোট একটা বিকার নেবে, ছোট একটা বিকারের ভিতরে 200 সিসি নেবে হচ্ছে 200 সিসি কি নেবে? 10 মিলিলিটার পার লিটার H2SO4 এটা নিবে। এরপরে এর ভিতরে অ্যাড করবে হচ্ছে 10 গ্রাম জিঙ্ক অক্সাইড। প্রত্যেক গ্রুপ এটা করবে। অ্যাড করে এখন জিঙ্ক অক্সাইডকে এই 200 সিসি সলিউশন কিভাবে ডিসলভ করবে, এটা কতটুকু ডিসলভ করবে, এক এক গ্রুপের তো এক এক রকম। এই গ্রুপে আমি যদি গ্রুপ 2 বলি, তাহলে এই গ্রুপের প্যারামিটার কি? এই দুটো প্যারামিটার সব গ্রুপের জন্য একই। 200 সিসি সালফিউরিক অ্যাসিড সলভেন্ট নেবে আর 10 গ্রাম জিঙ্ক অক্সাইড নেবে, এটা সব গ্রুপ একই নেবে। কিন্তু গ্রুপ 2 কি করবে? এটাকে নেয়ার পরে এটার নিচে হিট দিবে। আমাদের হট প্লেট আছে, হট প্লেটের উপর রাখবে, সো হিট দিবে। হিট দিয়ে কোথায় নিয়ে যাবে? কত ডিগ্রি সেলসিয়াস? 40 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, 40 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাবে। 40 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেয়ে তারপর কি করবে? কত সময়? এটা স্টারিং নেই, কত সময় ধরে রাখবে? 40 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়ার পরে হাফ অ্যান আওয়ার ধরে রাখবে। হাফ আওয়ার ধরে রাখার পরে তারপরে কি করবে? এই যে টেম্পারেচার দেওয়া হলো, তাহলে এই সালফিউরিক অ্যাসিড ওই জিঙ্ক অক্সাইডকে কিছুটা ডিসলভ করবে।
ডিজলভ করার পরে এইবারে এখান থেকে সলিউশন নিয়ে আসবে। এখান থেকে সলিউশন নিবে হচ্ছে, এটা কি বলা আছে এখানে তোমাদের শীটে, 20 সিসি সলিউশন নিবে প্রত্যেকেই। না, এটা বলা নেই। প্রত্যেকেই 20 সিসি সলিউশন নিবে, প্রত্যেক গ্রুপ 20 সিসি সলিউশন। এই সলিউশনের ভিতরে কি আছে? এই সলিউশনের ভিতরে সলিউশন কন্টেইনিং জিঙ্ক অক্সাইডকে সে ডিজলভ করেছে। গ্রুপ 1 এরটা কেমন ছিল? ওই একই রকম ছিল, 200 সিসি সলিউশন, আর এর ভিতরে 10 গ্রাম জিঙ্ক অক্সাইড, আর নো হিট, কোনো হিট দেওয়া হয়নি, শুধু হাফ অ্যান আওয়ার ধরে রাখতে হয়েছিল। ধরে রাখার পরে গ্রুপ 1 ও এখান থেকে কি করেছে, 20 সিসি সলিউশন নেবে। সলিউশন কি? কন্টেইনিং জিঙ্ক অক্সাইড। এখন এই যে গ্রুপ 1 20 সিসি সলিউশন কন্টেইনিং জিঙ্ক অক্সাইড নিল, আর গ্রুপ 2 20 সিসি সলিউশন কন্টেইনিং জিঙ্ক অক্সাইড নিল। এইটার ভিতরে এখন জিঙ্ক পরিমাণ আছে সে বের করবে, আর এইটার গ্রুপ 1 এইটার ভিতরে কি পরিমাণ জিঙ্ক আছে সে বের করবে। কে জিঙ্ক বেশি পাবে? এটা গ্রুপ 2 বেশি পাবে না গ্রুপ 1 বেশি পাবে? গ্রুপ 2 বেশি পাবে, কারণ সে টেম্পারেচার দিয়েছিল, তার কেমিক্যাল রিঅ্যাকশনটা এনহান্সড হয়েছে কিছু। এখন এটা কিভাবে বের করবে? সেটা হচ্ছে যে প্রসিডিউর। সিসি সলিউশন, যে কাজটা সবাইকেই করতে হবে সেই প্রসিডিউরটা আমি বলছি। এই লিচিং রিঅ্যাকশন কমপ্লিটের পরের কাজটা সবার সমান, একই রকম। তার আগের কাজটা এক এক গ্রুপের এক এক রকম। যেমন এই গ্রুপের কোনো হিট দিতে হবে না, এই গ্রুপকে হিট দিতে হবে। গ্রুপ 4 এর কি করতে হবে? তাকেও হিট দিতে হবে না, কিন্তু না, গ্রুপ 4 আর গ্রুপ 1 একই রকম। গ্রুপ 5 কে কি করতে হবে? তাকেও হিট দিতে হবে না, কিন্তু তার মিডিয়াম রেটে স্টারিং করতে হবে। এটাকে স্টারিং করতে হবে। ওইগুলো আলাদা। সবারটা লিচিং স্টেপ কমপ্লিট হওয়ার পরে যে প্রসিডিউর, সেটা হচ্ছে এখন লিখছি। যে প্রত্যেকেই লিচিং কমপ্লিট হওয়ার পরে লিচিং সলিউশন 20 সিসি নেবে। 20 সিসি সলিউশন আফটার লিচিং। will be taken in which যার ভিতরে ডাই অ্যামোনিয়াম, এটা লিখে নাও, প্রসিডিউরটা লিখে নাও, ডাই অ্যামোনিয়াম হাইড্রোজেন ফসফেট। NH4 equal to diammonium hydrogen phosphate, PO4. Will be added. এটা যোগ করতে হবে to form
to form zinc ammonium phosphate PPT. জিঙ্ক অ্যামোনিয়াম ফসফেটের ফর্মুলাটা হচ্ছে জিঙ্ক অ্যামোনিয়াম ফসফেট, এটা সো 20 সিসি সলিউশন নেওয়ার পরে তার ভিতরে আমরা ডাই অ্যামোনিয়াম হাইড্রোজেন ফসফেট অ্যাড করব। অ্যাড করলে জিঙ্ক অ্যামোনিয়াম ফসফেটের পিপিটি তৈরি হবে, এটার পিপিটি তৈরি হবে। পিপিটি যখন তৈরি হবে তখন কি হবে, সো জিঙ্কটা পুরোপুরি এখানে চলে আসবে। কোনো একটা পিপিটি তৈরি হওয়ার পর তারপর আমাকে কি করতে হবে, ওই পিপিটিটাকে আলাদা করে নিয়ে আসতে হবে। আলাদা করার প্রসেস হচ্ছে ফিল্টারিং করতে হবে। পিপিটি will be filtered, ফিউচার টেন্সে লেখা হচ্ছে will be filtered through pulp. পাল্পের মাধ্যমে আমরা পিপিটিটাকে আলাদা করে নিয়ে আসবো। আলাদা যখন হয়ে যাবে তারপরে পিপিটিকে বার্ন করব। একটা ক্রুসিবল নিয়ে পিপিটি will be burned at around 650 degrees Celsius. 650 degrees Celsius. টু মানে বার্ন করলে কি হবে, বার্ন করলে সে পুড়ে যে জিঙ্ক পাইরোফসফেট তৈরি হবে। জিঙ্ক পাইরোফসফেট ফর্মুলাটা হচ্ছে Zn P2O7, এটা তৈরি হবে। নেক্সট স্লাইডে যাবো, পর্যন্ত লেখা হয়েছে? জি স্যার। নেক্সট স্লাইডে যাচ্ছি। জিঙ্ক পাইরোফসফেটটা আমরা পাবো, জিঙ্ক পাইরোফসফেট Zn P2O7, এখান থেকে জিঙ্কের পরিমাণ বের করব। contains 42.9% জিঙ্ক। এখান থেকে আমরা এইটা বের করব এই হিসাব থেকে। এই হিসাবটা কিভাবে আসে, এই হিসাবটা আসে হচ্ছে এরকম। সো জিঙ্ক পাইরোফসফেট মানে হচ্ছে জিঙ্ক P2O7, এটা জিঙ্ক হচ্ছে 65.38, Zn2, আগেরটাতে Zn2 লিখেছি, Zn2 হবে Zn2 আছে। সো জিঙ্কের পরিমাণ হচ্ছে, জিঙ্কের অ্যাটমিক ওয়েট হচ্ছে 65.38, দুইটা জিঙ্ক। এখানে জিঙ্কের পরিমাণটা বলা হচ্ছে, এটা কেটে দেই, গুণ 2। টোটাল কত আছে? টোটাল আছে
জিঙ্ক হচ্ছে 65.38 গুণ 2 যোগ ফসফরাস আছে দুইটা, একটা ফসফরাস হচ্ছে 31.06 গুণ 2 যোগ অক্সিজেন আছে 7টা 16 গুণ 7। সো এই টোটালটার ভিতরে জিঙ্ক আছে এত, তাহলে 100 এর ভিতরে জিঙ্ক আছে কত মাল্টিপ্লাইড বাই 100, এটা সমান এখানে জিঙ্ক, সো জিঙ্ক সমান এত পার্সেন্টেজ হয়, এটা কত আসে, এটা 42.9 ছিল, 42.9%। একটা ক্যালকুলেশন দেখায়, ফর এক্সাম্পল কোন একটা গ্রুপ সে এরকম ডাটা পাচ্ছে, ক্যালকুলেশন যে কি করব, কি করা হলো, যে স্টেপ গুলো 1 2 3 স্টেপ গুলো সে করলো, করার পরে সে ফাইনালি বার্ন করলো 650 ডিগ্রি সেলসিয়াসে। বার্ন করার পরে কিসে বার্ন করলো, একটা ক্রুসিবল নিয়ে, হ্যাঁ ক্রুসিবল নিয়ে বার্ন করলো, ক্রুসিবলের ভিতরে সে এই জিঙ্ক পাইরোফসফেট পেল, এটা পেল। এইবারে সে ওয়েট নিল, প্রথমে ওয়েটটা কি নিবে, ক্রুসিবল সহ জিঙ্ক পাইরোফসফেট নিবে। তোমরা ওই যে 230 তে শিখেছো, হ্যাঁ যে ক্রুসিবল আছে এরকম, ক্রুসিবল আছে এরকম, এখানে কিছু বার্ন করা হলে কিছু ছাই যেতে কিছু থাকবে, এর ভিতরে ওই পাল্পের অ্যাশও আছে, আবার পিপিটির অ্যাশও আছে, পিপিটিও আছে, জিঙ্ক পাইরোফসফেট আছে এখানে। তো প্রথমে আমরা এই টোটালটার ওয়েট নেব। সো প্রথম যে ওয়েটটা পাবো সেটা হচ্ছে ওয়েট অফ ক্রুসিবল প্লাস পিপিটি প্লাস ওই যে পাল্প নেওয়া হয়েছিল, পাল্পটা পুরো অ্যাশ হয়ে গেছে, সো অ্যাশ, পাল্পের অ্যাশ, পাল্প থেকে যে অ্যাশ এসেছে সেই অ্যাশটা, এইটা মনে করো কোনো একটা গ্রুপের হচ্ছে 22.573 গ্রাম। এরপরে এখান থেকে এই সবটা সরিয়ে ফেলবে, সব খালি ক্রুসিবলটা ওয়েট নেবে, সব সরিয়ে ফেলবে, ফেলে দেবে, সো খালি ক্রুসিবলটা ওয়েট অফ ক্রুসিবল, এমটি ক্রুসিবল সমান হচ্ছে 22.569 গ্রাম। ওয়েট অফ পিপিটি প্লাস অ্যাশ, এটা হচ্ছে 0.004 গ্রাম। এবার ওয়েট অফ অ্যাশ বিয়োগ দেবে, অ্যাশের ওয়েট কত, 0.0014। হ্যাঁ ধরে নেবো আমরা দুইটা পেপার ছিল, ওখানে দুইটা ফিল্টার পেপার ছিল, দুইটা ফিল্টার পেপার থেকে যে অ্যাশ হয় তাহলে সেটা হচ্ছে 0.0014 গ্রাম। তাহলে ওয়েট অফ পিপিটি সমান হচ্ছে 0.0026 গ্রাম। হেন্স তাহলে জিঙ্ক, ওই গ্রুপটা জিঙ্ক কতটুকু পেল, ব্লিচিং এর মাধ্যমে সে জিঙ্ক কতটুকু ডিজলভ করাতে পেরেছে, 0.006, 0.0026 গুণ 40। আমরা যদি গ্রামে পার্সেন্টেজে না নেই 0.429 সমান হচ্ছে কত আসে, 0.001154 গ্রাম। সে এত গ্রাম জিঙ্ক পেয়েছে, সেই এত গ্রাম জিঙ্ক তার 20 cc সলিউশনে ছিল। Hence, zinc in 20 cc solution কত ছিল, 0.0011154 গ্রাম। এটা ভিন্ন ভিন্ন গ্রুপের জন্য ভিন্ন ভিন্ন রকম হবে। এটা থেকে আমরা টেম্পারেচারের ইফেক্ট, তারপরে
স্টারিং এর ইফেক্ট আমরা জানতে পারবো। এইটা হচ্ছে এক্সপেরিমেন্ট। এরপরে তোমাদের ওই শীটটাতে, যে শীটটাতে মানে ফার্স্ট পেজ আছে, ফার্স্ট পেজের শীটটাতে determine the method of evolution of progress of leaching process, determination of amount of zinc in the leaching solution, সেটা হলো এই যে amount of zinc পেয়ে গেল। এরপরে বলা হচ্ছে draw and the following curve, draw the following curves based on your results. Amount of zinc in leaching solution as a function of temperature. এক নম্বরে পেয়েছো? জি স্যার। এক নম্বরে কি আছে, তোমাকে ড্র কি করতে হবে, অ্যামাউন্ট অফ জিঙ্ক ইন লিচিং সলিউশন অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার। তাহলে টেম্পারেচারের ফাংশন, তুমি যদি এদিকে অ্যামাউন্ট দাও, অ্যামাউন্ট অফ জিঙ্ক ইন লিচিং, সো অ্যামাউন্ট অফ জিঙ্ক ইন গ্রাম, জিঙ্ক ইন গ্রাম দাও, আর এইদিকে যদি টেম্পারেচার দাও, টেম্পারেচার একটা তিনটা ছিল, হ্যাঁ। সো তুমি শুরু করতে পারো এখান থেকে, এটাই রুম টেম্পারেচার, এটা 0 ধরলে রুম টেম্পারেচার আমরা 30 এরকম কিছু ধরবো, 30 ধরি, ধরা হয় এটা 30 একটা, আর একটা ছিল 40, আর একটা ছিল 80। সো আমরা একটা কার্ভ পাবো সামথিং এরকম কিছু একটা। সেটা কোন, এই কার্ভটা কোথা থেকে পাবো? গ্রুপ 1, 2 আর 3 থেকে। Group 1, 2 and 3 থেকে। Group 4 and 5 and 6 থেকে amount of zinc in leaching solution as a function of extent of stirring. Use bar chart, bar chart বলেছে, এটা বলে দিচ্ছি, ব্র্যাকেটে দেখো, ইউজ বার চার্ট। বার চার্ট কোনটা, তোমাকে এরকম করতে হবে, এইদিকে তুমি দিবা হচ্ছে, এইদিকে দিবা হচ্ছে জিঙ্কের গ্রাম, একই জিনিস গ্রাম, আর এইদিকে দিবা হচ্ছে স্টারিং। সো এটা নীল ধরলাম, সো নীল, এটা মিডিয়াম, এটা হাই। সো দিস ইজ বার চার্ট, এটা মিডিয়াম, এটা আসবে গ্রুপ 4, 5 আর 6 থেকে। এরপরে তোমরা ডিসকাস করবো যা যা আছে। এই হচ্ছে তোমাদের এক্সপেরিমেন্ট। আর কোনো কোশ্চেন? নাই। স্যার মানে ডাটাগুলি দেখে কেমনে বুঝবো যে কোনটা রেট ডিটারমিনিং স্টেট ছিল? এটা তোমরাই বুঝবা, দুটো ডাটা সব নিয়ে আসছো। আমি খুব সিম্পল কার্ভ এখানে দেখিয়েছি, এত সিম্পল হবে না, জটিল হবে। সেই সব জটিল থেকে তোমাদেরকে এক্সপ্লেইন করে ওইটা তোমাদের ডিসকাশনে লিখতে হবে। এমন হতে পারে যে তুমি কোনো এক্সপ্লেনেশনই পাচ্ছ না, তো যে কিভাবে বলবো, সেক্ষেত্রে মানে এটা তখনই হবে যদি তোমাদের কোনো ইরর হয়, প্রসিডিউরে কোনো তোমাদের ভুল ভ্রান্তি হয়, তখন এরকম ইরর হবে। দেখতে পারো যে ইউজুয়ালি এরকমই আসার কথা, স্ট্যান্ডিং এর ইফেক্ট। একটা প্রশ্ন ছিল। আচ্ছা, এটা একটু বলে নেই, এটা হয়ে যেতে পারে যে নীল তারটা বেশি হয়ে গেছে, এটা কোনো সময় হতে পারে। হ্যাঁ, তবে হ্যাঁ, এটা হতে পারে এই মিডিয়াম আর হাই, এই দুটো কিন্তু একই হয়ে যেতে পারে। তার মানে স্ট্যান্ডিং এর ম্যাক্সিমাম ইফেক্টটা, এই যে মিডিয়াম আমি যেটা দিয়েছি সেটা আমি অ্যাচিভ করে গেছি, অতএব এর থেকে বাড়ালেও আর বাড়বে, এই দুটো হতে পারে। কিন্তু মিডিয়াম থেকে নীলটা বেশি, এটা হতেই পারে, এটা কোনো একটা ভুল হয়েছে। ঠিক তেমনি এটা কার্ভটা এরকম হতে পারে, এরকম হতে পারে যে ম্যাক্সিমাম রিঅ্যাকশন রেট আমি 40 তে পৌঁছে গেছি, অথবা 80 তে বাড়বে না। কিন্তু এরকম হতে পারে, এরকম হতে পারে যে 80 তে কমে গেল। ভেরি স্পেশাল কেসে হতে পারে, টেম্পারেচার বাড়লে রিঅ্যাকশন রেট, ডিসলভিং রেট কম, সেগুলো তোমাকে এক্সপ্লেন করতে হবে। এর জন্য তোমাকে ওই যে তোমাকে যে বইটা দেওয়া আছে, বইয়ের দুইটা পার্ট আছে। প্রথম দিকে এক্সপেরিমেন্টাল প্রসিডিউর বা স্টেপ গুলো ছিল, আর শেষের দিকে তোমাদের এগুলোর এক্সপ্লানেশন আছে। এভাবে দুইটা পার্ট দেওয়া হচ্ছে না, পার্ট 1, পার্ট 2। পার্ট 2 তোমাকে পড়তে হবে, তখন পড়ে এগুলো তোমাদের রিভিউ করে নিতে হবে। হ্যাঁ বলো।
কি একটা কোশ্চেন ছিল? হ্যাঁ বলো। ওই একটা চিত্র প্রথমে স্যার যে ফিগারটা এঁকেছিলেন ওই যে ওইটা এটা এই যে এরকম এঁকেছিলাম, এই এই এটা না স্যার এটা না, ওই যে আমাদেরকে বোঝানোর জন্য যে বাল্ব সলিউশন মেটাল যাচ্ছে এটা। জি স্যার এটা 441 হ্যাঁ বল। তো স্যার এটা না ওই যে গ্যাং যেটা জি রেসিডিউ হ্যাঁ বল। স্যার এখানে যখন রিএজেন্টটা এসে প্রবেশ করে মিনারেলটার সাথে রিঅ্যাক্ট করবে, করার পরে স্যার আপনি বলেছিলেন যে বের হয়ে যাওয়ার জন্য দুইটা পথ আছে, একটা ডিফিকাল্ট আর একটা ইজিয়ার। তো স্যার তো ডিফিকাল্ট ওয়েটা কোনটা স্যার? ডিফিকাল্টটা রেসিডিউ এর ভিতর দিয়ে যখন আসবে, রেসিডিউ এর ভিতর দিয়ে আসাটা ডিফিকাল্ট। যে কোনো জিনিস এখান থেকে যখন রিএজেন্টে যাবে তখন এই যে বাল্ক সলিউশন এখান থেকে এই পর্যন্ত আসা রিলেটিভলি ইজিয়ার। হ্যাঁ, এরপরে এই রেসিডিউ এর ভিতর দিয়ে যাওয়া এই পাথটা তো একদম সোজা না। সোজা কি এই যে এটা তাকে জিগজ্যাগ ওয়েতে হয়তো যেদিক দিয়ে পাথ পাবে সেই দিক দিয়ে এইভাবে যেতে হবে, তাই না? সে বাধা পাবে না, এখানে অনেক বাধা পাবে, এখানে বাধা কম। সো সলিউশনটাও যখন যাবে সে খুব ইজিলি এখানে আসবে, কিন্তু অত ইজিলি এখানে যেতে পারবে, একটু বাধা বেশি পাবে। ঠিক একইভাবে এখান থেকে মিনারেলটা যখন ডিজলভ হলো, তার মানে সলিউশন হলো, লিচিং সলিউশন, সেই সলিউশনটা এই মিনারেল সারফেস থেকে, এই সারফেস থেকে এই রেসিডিউয়ের ভিতর দিয়ে আসতে যে একটু বেশি বাধা পাবে। বেশি বাধা পাওয়ার পরে এইবারে এখান থেকে সেখানে আসাটা রিলেটিভলি ইজিয়ার হবে। জি স্যার, বোঝা গেছে? কারণ এই পথটা কিন্তু স্ট্রেট না, এটা জিগজ্যাগ, গ্যাং আছে, গ্যাং তাকে বাধা দিবে, তাকে পথ খুঁজে নিতে হবে কোন জায়গায় গ্যাং নেই, গ্যাং আছে গ্যাং নেই। এরকম হয়তো হচ্ছে যে এখানে একটা গ্যাং আর এখানে একটা গ্যাং, আবার মনে করো এই দিককার গ্যাংগুলো এরকম, আর এই দিককার গ্যাংগুলো হচ্ছে এই গ্যাপে গ্যাপে গ্যাং, এর পরের যে লেয়ারটা এই গ্যাপে গ্যাপে। তাহলে কি করতে হচ্ছে, এই মিনারেলটা কি করতে হচ্ছে এই পথ দিয়ে আসতে হচ্ছে, এই পথ দিয়ে এসে সে স্ট্রেট আর যেতে পারছে না, আবার ঘুরতে হচ্ছে, আবার এখানে এসে আবার ঘুরতে হচ্ছে, এরকম করে আসতে হবে। বোঝাতে পেরেছি? জি স্যার। যদি এই হ্যাঁ বলো। জি স্যার, তাহলে তো সবগুলা অ্যাটমেরই এই পথটা পাড়ি দিতে হবে, এই ডিফিকাল্ট পথটা, তাই না স্যার? হবে, রাইট হবে। আচ্ছা স্যার। সেজন্য মিনারেল প্রোডাক্ট এই প্রথম কঠিন পথ পাড়ি দিতে হবে, তারপরে সেই ইজি পথ পাড়ি দিয়ে এখানে আসবে। আবার রিএজেন্টকেও প্রথমে ইজি পথ পাড়ি দিয়ে এখানে যেতে হবে, এরপরে কঠিন পথ পাড়ি দিয়ে এখানে যেতে হবে। এই পথের ভিন্নতার কারণে দেখো এটাও ডিফিউশন। পাসিং থ্রু দিস পথ ইজ ডিফিউশন, পাসিং থ্রু দিস পথ ইজ অলসো ডিফিউশন। কেন দুটো পথ ভাগ করা হলো? ভাগ করা হলো এই কারণে যে দুইটার ভিতর দিয়ে তার পাচিং প্রসেসটা একই রকম না, এটা ইজি, এটা ডিফিকাল্ট, সেই জন্যই দুটো ভাগে ভাগ করা হচ্ছে। তা না হলে তো আমি পুরোটাকেই একটা স্টেপ আনতে পারতাম যদি একই রকম হতো। ডিসিমিলার পাথ বলেই দুটো স্টেপ আনা হয়েছে, স্টেপ 1 স্টেপ 2। আবার এখান থেকে যখন যাচ্ছে স্টেপ 4 স্টেপ 5, দুটোই কিন্তু ডিভিশন, কিন্তু সহজ এবং কঠিন হওয়ার কারণে 4 এবং 5 দুটো স্টেপ আলাদা করা হয়েছে। আর কোন কোশ্চেন? না স্যার। হ্যাঁ, রোল কল করছে। রোল নম্বর 1। Yes, sir. 2. Yes, sir. 3. তানভীর 3 আছো না নেই? 4. Yes, sir. 5. সুজন রানা 6. Yes, sir. 6. হ্যাঁ দিয়েছি। 7. Sir, roll 3, sir. আচ্ছা দিয়েছি। 7. 8. Yes, sir. 9.
Yes, sir. 10, Yes, sir. 11, Yes, sir. 12, Yes, sir. 13, Yes, sir. 14, 14, Nahyan, Islam, 15, Yes, sir. 16, Yes. Sir, roll 14 আছে স্যার, নেটওয়ার্কের প্রবলেম স্যার। okay, 14 দিলাম, 16, Yes, sir. 17, Yes, sir. 19, Yes, sir. 20, Yes, sir. 21, Yes, sir. 22, Yes, sir. 23, 23 नहीं, 24, Yes, sir. 25, Yes, sir. তোকে কোশ্চেন কে 25 করেছিলে? না স্যার, কে করেছিল কোশ্চেন, কে করেছিলে? 43. 43, 43 নাজিয়া জাসমিন। 26, Yes, sir. 27, Yes, sir. 28, Present, sir. 29, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 32, Yes, sir. 33, Yes, sir. 34, Yes, sir. 35, Yes, sir. 37, Yes, sir. 38, Yes, sir. 39, Yes, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 43, Yes, sir. 44, Yes, sir. 45, Ismail Hussain, always absent. 46, Yes, sir. 47, Yes, sir. 48, Yes, sir. 49, Yes, sir. 50, Yes, sir. 16, best roll number 7, Yes, sir. 12 best roll number 19. Yes, sir. Roll number 7 কি আছে রেগুলার ব্যাচের? Roll number 7 absent আর 45 absent. Present sir, roll number 7. Roll number 7 present. Okay, okay. ঠিক আছে, only roll number 45 absent. Okay, thank you very much.